দেখো আজকের এই ভিডিওতে আমরা কোনো বিতর্কের সৃষ্টি করতে চাইছি না, জাস্ট কিছু ইউটিউব চ্যানেল আমাদেরকে রক্তচোষা, যোগ্যতাহীন, ধান্দাবাজ, দালাল এই কিছু কটূক্তি দিয়েছিল। তো সেইগুলোর জন্য আজকে আমি তার যোগ্য জবাব দেব। কোনো বিতর্ক আমি করতে চাই না। আবারও বলছি, এই ভিডিওটা ইউটিউবে আমার বানানোর একটাই উদ্দেশ্য যে ভবিষ্যতে সিডিএন নামে কেউ কোনো একটা বিন্দুমাত্র কথা বলার আগে যাতে এই ভিডিওটাকে দেখে নেয়, তারপর যাতে সে জাস্টিফাই করে বা সে যাতে নিজে ভাবে সে বাংলার ছাত্রছাত্রীদের জন্য, এডুকেশনের জন্য, শিক্ষার জন্য কি করেছে, আর সিডিএ এই কটা বছরের মধ্যে বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য কি করেছে। ঠিক আছে, আর কোনো উদ্দেশ্য এটা নেই। কিছু কিছু কথা আছে যেগুলো আমার খুবই খারাপ লেগেছিল, যেগুলো আমি সবই গায়ে মেখে নিতে পারতাম, কিন্তু বেশ কিছু কথা আছে যেগুলো আমি কোনোদিনও গায়ে মাখতে পারবো না। সবচেয়ে প্রথম কথা হলো ধান্দাবাজার দালাল, এই একটা কথাকে আমি জীবনে কোনোদিনও মেনে নিতে পারবো না। ঠিক আছে, কারণ আজ পর্যন্ত যবের থেকে সিডিএ তৈরি হয়েছে তবে থেকে কোনো স্টুডেন্ট, কোনো টিচার, কোনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আমার কোনো ভিডিওতে যদি এটা বলে দিতে পারে, দেখিয়ে দিতে পারে যে আমি কোনো কলেজের প্রমোশন করেছি, কোনো স্টুডেন্টকে প্রলোভন দেখিয়ে পরে কোনো একটা প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে পরে সেখান থেকে আমি কমিশন আদায় করেছি, তাহলে আমি নিজের কান দুটো কেটে নেব। লাইভ ক্যামেরায় এসে পরে আমার নিজের কান দুটো কেটে নেব যদি সিডিএ জবের থেকে তৈরি হয়েছে তারপর থেকে যদি আমি কোনোদিনও কোনো কিছু বলেছি। যতগুলো আমি ভিডিও বানাই আজ পর্যন্ত, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ফার্মাসি হোক, মেডিকেল লাইন হোক, নার্সিং লাইন হোক, চিরকাল আমি সকলকে সতর্ক করি যে তোমরা কোনোদিনও প্রাইভেট কলেজের প্রলোভনে পা দেবে না। ইভেন আমি এই নিয়ে প্রায় 3 বা 4 বার ভিডিও বানিয়েছি, সকলকে সতর্ক করেছি, তারপরেও অনেকে প্রলোভনে পা দেয়, তারপর আমাকে মেসেজ করে যে আপনার ভিডিওটা দেখা হয়নি, পরে দেখেছি, তখন বুঝতে পেরেছি আমরা স্ক্যামের শিকার হয়ে গিয়েছি। এরপরেও আমাকে এই কথাটা শুনতে হয়েছিল নাকি আমি স্টুডেন্টদেরকে বিক্রি করে পরে দালালি করছি, কমিশন আদায় করছি। আমার কাছে প্রতি মাসে মিনিমাম 5 থেকে 6টা কলেজ আছে যারা হচ্ছে প্রমোশন করতে বলে বা স্টুডেন্ট দিতে বলে, কারণ আমাদের বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিংয়ের স্টুডেন্ট বেস হিউজ, প্রচুর স্টুডেন্ট বেস, আমি সেটারও প্রমাণ দেব। তারা জানে যে আমরা ওদেরকে স্টুডেন্ট দিতে পারবো। আমার সাথে এমনও কথা হয়, একটা স্টুডেন্ট যদি আমি তাদেরকে দিই তারা আমাকে 30 থেকে 50,000 টাকা করে দেবে। আমি যদি সেটা নিতে চাইতাম আজকে আমি অনেক কোটিপতি হয়ে যেতাম। আমার কাছে জেনপাস জিএনএম মিলিয়ে পরে প্রায় 7-8 হাজার জন স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করে পেট বেছে আমাদের কাছে। আমি যদি চাই সেখান থেকে আমি কোটিপতিও হয়ে যেতে চাইতাম। আমি যদি কাউকে ভাবতাম যে আমি প্রলোভন দেখিয়ে পরে কাউকে আমি একটু হলেও অনুপ্রেরণা জাগিয়ে দেবো, তার মনের মধ্যে দিয়ে তাকে একটা কলেজে ভর্তি করে দেবো, সেটা করাটা, ম্যানিপুলেট করাটা আমার কাছে বড় ব্যাপার নয়। কিন্তু আজ পর্যন্ত জীবনে সেটা আমি কোনোদিনও করিনি। সেটা না করার পিছনে অন্তত আমার বাবা মা আমাকে এটা শিক্ষা দিয়েছিল। বাবা মা শিক্ষা দেওয়ার পরও আমি নিজে যখন স্কুল লাইফে পড়তাম তখন তোমরা অনেকেই দেখবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা মুভি আছে, এক যে ছিল রাজা, যিশু সেনগুপ্তের একটা মুভি, ঠিক আছে, দুর্দান্ত একটা মুভি। যদি তোমরা মিনিংটা বুঝতে পারো, সেই মুভির একটা গান আছে, সেই গানের কিছু লাইন আমার লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লাইনগুলো হলো, আমি কি আমি নাকি অন্য কেউ, একই মুখ বহু ঠিকানায়। তোমার নিজের লাইফে দেখবে তুমি একজনের কাছে ভালো হতে পারো, একজনের কাছে খারাপ হতে পারো, একজনের কাছে হচ্ছে সাপ হতে পারো, একজনের কাছে সাধু হতে পারো। তোমার যেই পরিচয়টা যতদিন তুমি বেঁচে আছো তোমার কাছে কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পরিচয় তোমার। সেটা আমারও আজকে হয়েছে। ইউটিউবে এসে পরে কেউ আমাকে ধান্দাবাজ, কেউ দালাল, কেউ চিটিংবাজ, কেউ তোমার রক্তচোষা ড্রাকুলা বলেছে। ঠিক আছে, বিভিন্ন মানুষের কাছে আমার বিভিন্ন পরিচয় আছে, কিন্তু তাদের জন্য একটাই বক্তব্য, এসেছি যেমন মিশে যাবো ঠিক মাটি জল আগুন হাওয়ায়। তুমি যবে যাবে তোমার এই অহংকার, দাম্ভিকতা এগুলো কিচ্ছু থাকবে না। আজকে তোমার চ্যানেল যত বড়ই হয়ে যাক, আমার চ্যানেল যদি আজকে 5 মিলিয়নেও পৌঁছে যায় জীবনে কোনোদিনও, তবুও আমি মাটির মানুষ ছিলাম, মাটির মানুষ আছি, মাটির মানুষই থাকবো। কিন্তু আমি দেখাতে বাধ্য হচ্ছি একটা কমেন্ট, এটা একটা শিক্ষকের কমেন্ট, একটা ছাত্র বা ছাত্রী যথেষ্ট খারাপ কথা একটা বলেছিল, ঠিক আছে, কমেন্টে লিখেছিল, কিন্তু সে হচ্ছে একটা ছাত্রী বা ছাত্রী, অভিয়াসলি ছিল, সে ছোট বাচ্চা, সে ভুল করতেই পারে। একটা শিক্ষকের উচিত যে তার সেই ভুলটাকে শুধরে দেওয়া। ছোটবেলার থেকে আমরা শুনে এসেছি যে বিভিন্ন মুনি ঋষিরা নাকি অভিশাপ দিত, ঠিক আছে, আজকে সেই স্যার একটা ছাত্রীকে অভিশাপ দিয়েছে কি দেখো, যে আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি, তুই জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবি না। একটা শিক্ষক যদি সে শিক্ষকই হয়ে থাকে, সে কোনোদিনও একটা ছাত্র বা ছাত্রীকে অভিশাপ অন্তত দিতে পারে না। আমিও ছোটোর থেকে এত টিচারের কাছে পড়েছি, সবাই সবসময় আমরা আশীর্বাদ পেয়েছি, এমনকি একটা ছাত্র বা ছাত্রী সবসময় টিচারের কাছ থেকে আশীর্বাদই চায়। আর সে নিজেকে এতটাই মহান হয়ে যায়নি বা মহৎ হয়ে যায়নি, একটা মুনি ঋষি হয়ে যায়নি যে সে অভিশাপ দেওয়ার মতো নিজেকে পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমি অভিশাপ দিচ্ছি তোকে। এটা শুনে পরে আমারও খুব খারাপ লেগেছে। এটাই বক্তব্য যে মানুষের এত দাম্ভিকতা, অহংকার একদিন কোনো কিছুই থাকবে না। সব কিছু যবে
আমরা হচ্ছে যাবো, আমাদের মৃতদেহের সঙ্গে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, মাটি জল আগুন হয়, সব কিছুই মিশে যাবে। তাহলে এত এর কিসের আছে আমি বুঝতে পারি না। এরপর আমি কিছু কিছু জিনিসকে জাস্টিফাই করি ধীরে ধীরে। আমরা রক্তচোষা, আমরা ড্রাকুলা, এটা মানতে পারলাম না। আজ আমাদের ইউটিউব থেকে যত টাকা রেভিনিউ আসে তার মধ্যে আমরা 50%-এর উপরের টাকা ডোনেশন করে দিই। সে ডোনেশনের জন্য আমি উদুম বলে দেবো না, আমি কিছু এভিডেন্স নিয়ে এসেছি। আমরা কোথায় কোথায় ডোনেশন করি? ডগ হোম অ্যান্ড ফাউন্ডেশন, অর্থাৎ যেগুলো হচ্ছে পশু পাখি রয়েছে, যারা দেখবে অনেক কুকুর থাকে যাদের শরীর অসুস্থ বা পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বা বিভিন্ন গরু ছাগল আরে থাকে, বিভিন্ন অ্যানিমেল যে ফাউন্ডেশন হয় তাদেরকে আমরা ডোনেট করেছিলাম 5,500 টাকার। এটা একবার নয়, আমরা প্রতি বছর যে কোনো একটা টাইমে করে থাকি। এটা শুধু নয়, আমি আসছি। তারপর আমার শরীরে যদি কেউ মানে আমার নামে যদি 1000টা মানুষও অভিশাপ আজকে দিয়ে দেয়, সেই অভিশাপগুলো কোনো কিছুই কাজে লাগবে না, কারণ আমার উপর লাখ মানুষের আশীর্বাদ আছে। কারণ আমি অনাথ আর বৃদ্ধাশ্রমেও 5,500 টাকা ডোনেট করি। এটা আজকের বলে নয়, এটা প্রতি বছর আমরা ডোনেট করে থাকি। যে কোথায়? হোমলেসে বা অরফান ওয়েলফেয়ার সোসাইটিতে, যেটা অনাথ আর আমরা যেটা বৃদ্ধ বয়স্কদের বৃদ্ধাশ্রম বলে থাকি, সেখানে আমরা ডোনেট করে থাকি। এটা একটা জাস্ট আমি দেখালাম। এরকম অগুন্তি আছে যেটা আমরা আমাদের ইউটিউব থেকে যে ইনকাম হয় সেই টাকাটাকে আমরা নিজেদের কাছে যতটুকু ইউটিউবের লাইট কেনা, একটা মাইক কেনাতে খরচা লাগে ততটুকু লাগাই। ইউটিউবের টাকাতে আমরা জীবনে কোনোদিনও হাত দিই না, প্রতিটা টাকাকে আমরা ডোনেশন করে দিই। যদি কোনোদিনও আমার এই গ্রামে এসে পরে খোঁজ নাও, বা আমার যেখানে মামা বাড়ি সেখানে গিয়ে পরে যদি তোমরা খোঁজ নাও, জানতে পারবে এই ইভেন্ট কিছুদিন পরেও আসছে। আমরা কোনোদিন এগুলোর প্রুফ রাখি না, কারণ আমরা মনে করি যে একটা মানুষকে যদি তুমি বস্ত্র বিতরণ করছো বা জামা কাপড় দিচ্ছ, শাড়ি দিচ্ছ, একটা শাল দিচ্ছ, একটা কম্বল দিচ্ছ, সেই মানুষটার ছবিটা তুলে পরে তাকে ছোট করার কোনো মানে হয় না। আমি মনে করি না কোনোদিনও যে একটা মানুষকে যদি তুমি দান করতে যাও সেটা যে তোমাকে সবসময় ভিডিও করে ছবি করে যে রাখতেই হবে, এটার কোনো কিছু মানে নেই। তুমি দান করছো তোমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা হলেই হলো। তুমি যদি কাউকে দেখানোর জন্য দান করছো, সেটাকে দান করা বলে না, সেটাকে শো অফ করা বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। তুমি যদি এখনো পর্যন্ত এখানে আসো, আমাদের গ্রামে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে যাদের যখনই অসুস্থ হয়, অনেকের হার্টের রোগ আছে, হার্টের পেশেন্ট আছে, অনেকের স্ট্রোক হয়েছে, কিন্তু তাদের হচ্ছে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। আমরা নির্দ্বিধায় তাদেরকে যতটা আমাদের সামর্থ্য টাকা দিয়ে সাহায্য করি, বা বিভিন্ন খাবার কিনে দিয়ে করে সাহায্য করি। একটা গোটা 2 মাসের ধরো খাবার দাবারের যেই চাল ডাল হয়ে থাকে সেগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু এগুলোর আমি কোনো দিনও কোনো কিছু প্রমাণ রাখি না। আমার নিজেরই একটা অকওয়ার্ড ফিল হয়, আমি একটা মানুষকে একটা কিছু দিচ্ছি, সেটা আমি ছবি তুলবো কেন? আমি আমার জন্য করছি, আমি তার ভালোর জন্য করছি, আমি আর 4টা মানুষকে দেখানোর জন্য করছি না। এরকম তুমি এসে পরে যদি খোঁজ নাও, তুমি অগুন্তি পাবে। ইভেন এই কিছুদিন পরে দুর্গাপূজাতেও এবছর আমরা আমাদের মামা বাড়ি যেখানে আছে, সেই আমার মামা বাড়িতে বস্ত্র বিতরণের আয়োজন করেছি, তার সাথে একটা নরনারায়ণ সেবার আয়োজন করেছি, যে সকলকে খাওয়ানো হবে আর বস্ত্র বিতরণ হবে। যদি এখনো পর্যন্ত কারোর বিশ্বাস না হয়, তাহলে আমাকে বাধ্য হয়ে এবছরের জন্য অন্তত সেই ছবিগুলো বা ভিডিওগুলো তুলতে হবে। একটা মানুষ যদি রক্তচোষা হয়ে থাকতো, তাহলে নিশ্চয়ই সে একটা নিরীহ অবলা প্রাণীর জন্য ভাবতো না, একটা কুকুর ছাগল বিড়ালের জন্য ভাবতো না, একটা অনাথ একটা বৃদ্ধ বয়স্ক মানুষের জন্য ভাবতো না, যাদেরকে আমরা নিজের বাবা মা বলেই ভেবে থাকি। কারোর অভিশাপ কাজে লাগবে না, যতই অভিশাপ দিয়ে দেখ আমার উপরে, কোনো দিনও কাজে লাগবে না, কারণ লাখ লাখ মানুষের আশীর্বাদ আমার সাথে আছে। ঠিক আছে, ওই শকুনের অভিশাপে গরু মরে না বলে না, একটা শ্লোক আছে, হতে পারে না। কারণ আমরা যেটা করি, এত এত অবলা প্রাণী, এত এত বৃদ্ধ মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। আমরা শুধু এখানে ব্যবসা করতে আসিনি, ঠিক আছে, কোট আনকোট বিজনেস করতে আসিনি, রক্ত চুষতে আসিনি। যদি আমি রক্ত আজকে চুষতে আসতাম, তাহলে আজকে সিডিএ তার ইউটিউব চ্যানেলে যে স্টুডেন্টগুলোকে পড়ায়, সেই স্টুডেন্টের মধ্যে পেড ব্যাচে এতগুলো স্টুডেন্টকে সাহায্য করে থাকতো না। এই বছরের ব্যাচে অলরেডি 17 জন স্টুডেন্টকে আমরা বিনা পয়সায় পড়িয়ে থাকছি। আগের বছর প্রায় 100-র উপর স্টুডেন্ট ছিল যাদেরকে আমরা বিনা পয়সায় পড়াতাম। আমি পুরো নাম লিখতে চাই না, আমি এটার একদম বিরুদ্ধে যে আমি কোনো একটা ক্যান্ডিডেট যে তার নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমাদের কাছে পড়তে পারছিল না, আমি কারোর কাছে দেখাবো যে দেখো এই ছেলেটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য পড়তে পারছে না, তার জন্য আমি কারোর টাইটেলটা বা সারনেমটা লিখিনি, দেখো শুধুমাত্র নামটা লিখেছি, যাতে সেও অকওয়ার্ড ফিল না করে, সেও যাতে নিজেকে ছোট না মনে করে। আমি কাউকে ছোট করতে চাই না। এরাও আমাদের কাছে যতটা একটা ছাত্র বা ছাত্রীর সঙ্গে সমান, যে পেড ব্যাচে পড়ছে তারাও আমার কাছে সমানই যোগ্যতা পাবে। কারণ তোমাদের হয়তো বাবা মার সামর্থ্য আছে, যে টাকাটা আমরা আজকে নিচ্ছি সেই টাকাটা দিতে সামর্থ্য আছে, কিন্তু এদের সামর্থ্য নেই বলে আজকে আমরা 17 জন স্টুডেন্টকে উইথাউট এ সিঙ্গেল কোশ্চেন আমরা তাদেরকে এই এক্সেস দিয়েছি। শুধুমাত্র তারা এইচএস আর মাধ্যমিকের মার্কস জানতে চেয়েছি, মার্কশিট পাঠিয়েছে, তাদের ফ্যামিলিতে কি প্রবলেম, কারোর আছে বাবা ক্যান্সার আছে, কারোর মায়ের ক্যান্সার আছে, কারোর বাবা মা নেই, আমরা তাদেরকে জীবনে কোনোদিনও তাদের কাছ থেকে টাকা নিই না, বিনা পয়সাতে তাদেরকে পড়িয়ে থাকি। এরপরেও আমরা এই রক্তচোষা 57 জন স্টুডেন্ট আছে এই বছরের ব্যাচে, এই স্টার্টিং এই রানিং ব্যাচে,
2025-এর ব্যাচে, যেই ব্যাচে 57 জন স্টুডেন্টকে আমরা কনসেশন দিয়েছি, মানে তারা হচ্ছে এতটা টাকা দিতে পারবে না, তার জন্য তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কতটা দেওয়ার মতন সক্ষমতা রয়েছে বলো, সেই সক্ষমতা আমরা তোমাকে দেবো। ওকে, এই জিনিসটা এবছরের ডেটা, আগের বছরেও এটা ঘটিয়েছি। জবের থেকে সিডিএ তৈরি হয়েছে, সিডিএ প্রতিটা গরিব স্টুডেন্টদের সাথে আছে। আমি যতগুলো আমার কোর্স লঞ্চ হয় প্রতিটা কোর্সে বলি যে টাকা পয়সার জন্য যাতে তোমার নিজের পড়াশোনার ক্ষতি না হয়, তোমার পড়াশোনা যাতে আটকে না যায়। যে আজকে বা যারা আজকে বলছে যে সিডিএ কি করেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, তাদেরকে আমি দেখাতে চাই যে সিডিএ বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি করেছে। আজ আমরা মেনলি জেনপাস ইউজি আর এএনএম জিএনএমেরই কোচিং করিয়ে থাকি। পরীক্ষার 2 মাস আগের থেকে আমরা আমাদের দুটো ব্যাচ লঞ্চ করেছিলাম, জেনপাস ইউজির জন্য সংগ্রাম ব্যাচ, এএনএম জিএনএমের জন্য লক্ষ্যভেদ ব্যাচ। সেই ব্যাচের মধ্যে যদি তুমি যাও দেখতে পাবে ফিজিক্সের 15টা ভিডিও, কেমিস্ট্রির 15টা ভিডিও, বায়োলজির 22টা ভিডিও, তার সাথে ফিজিক্যাল সায়েন্সের 21টা ভিডিও, লাইফ সায়েন্সের 30টা ভিডিও, ইংলিশের 10টা ভিডিও আরও আছে, ম্যাথামেটিক্সের 13টা ভিডিও আর লজিক্যাল রিজনিংয়ের 23টা ভিডিও আমরা দিয়েছি। মানে প্রায় 200টার কাছাকাছি লেকচার আমরা ফ্রিতে বিনা পয়সাতে সকলের জন্য দিয়েছি। এবারে এগুলো কি আদেও স্টুডেন্টদের হেল্প হয়েছে, মানে স্টুডেন্টরা কি আদেও দেখেছে? দিয়ে তো দিয়েছি। একটা জেনপাস ইউজের পরীক্ষাতে মানে অ্যারাউন্ড 50,000-এর মতন স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, তার মধ্যে 37,000 জন স্টুডেন্ট ছিল যারা বায়োলজির এই ভিডিও দেখে পরে পরীক্ষা দিতে গিয়েছিল, 32,000-এর মতো স্টুডেন্ট ছিল যারা ইংলিশের পরীক্ষা দিতে গিয়েছিল, 36,000-এর মতন স্টুডেন্ট ছিল যারা লজিক্যাল রিজনিংয়ের ভিডিও দেখে পরে পরীক্ষা দিতে গিয়েছিল, ফিজিক্যাল সায়েন্সে এএনএম জিএনএমের জন্য 39,000 জনের মতো স্টুডেন্ট ছিল যারা আমার এই ফিজিক্যাল সায়েন্সের ভিডিও দেখে পরে পরীক্ষা দিতে গিয়েছিল, লাইফ সায়েন্সে 23,000-এর মতন ছিল, প্রতিটা কেমিস্ট্রিতে 20,000-এর মতন স্টুডেন্ট ছিল যারা পরীক্ষা দিতে গেছে। প্রায় 40,000-এর উপর স্টুডেন্ট আমাদের কাছ থেকে ফ্রিতে পড়াশোনা করেছিল লাস্ট 2 মাস ধরে, কোনোদিনও কোনো কিছু চার্জ নিইনি। ইভেন যতগুলো এখানে ক্লাস হয়েছিল প্রতিটা ক্লাসে যতক্ষণ লাইভ ক্লাস চলেছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত হয়নি, মনিটাইজেশন পর্যন্ত অফ ছিল প্রতিটা লাইভ ক্লাসের। কারণ আমরা চাইতাম না যে স্টুডেন্ট যখন পড়ছে তার কনসেন্ট্রেশনটা নষ্ট হোক। আমরা যদি চাইতাম এত ভিউ হয়েছিল, এই ভিউ থেকে আমার আসতো এক কথায় এত ভিডিও, 200টার মতন ভিডিও, লাখে টাকা ইনকাম করতে পারতাম যদি আমি মনিটাইজেশনটা অন রাখতে চাইতাম, কিন্তু রাখিনি আমি। যতক্ষণ লাইভ ক্লাস চলেছে ততক্ষণ কোনো প্রকার কোনো মনিটাইজেশন অফ হয়নি, কারণ আমরা চাই না যে স্টুডেন্টের কনসেন্ট্রেশন পড়ার থেকে অন্যদিকে শিফট হোক। নেক্সট আমি কিছু আরও জিনিস দেখাতে চাই। শুধুমাত্র কি আমরা ইউটিউবেই সীমাবদ্ধ আছি? না, তোমরা যখন ছোট ছিলে, আজকে যারা ভিডিও দেখছো, তোমরা যখন 9-10-এ পড়াশোনা করতে তখন, বা 8, 7, 8-এ তখন তোমরা ছিলে, দেখবে একটা করোনার সময় মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে একটা তোমাদেরকে দেওয়া হতো, মনে পড়ে? মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো সেই সময় আমাদের ওয়েবসাইট গুগলে 1 নম্বরে র্যাঙ্ক করতো। যত সাবজেক্ট ছিল সব সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা সকলকে ফ্রিতে প্রোভাইড করতাম। এটা করোনার সময়ের কথা। তখন থেকে আমাদের এই ওয়েবসাইট চলে আসছে একটা ক্যারিয়ার দিশারি একাডেমি, মানে careerdichary.in, একটা study-with-genius.in। তোমরা প্রায় ওখান থেকে লাখে লাখে স্টুডেন্ট 7, 8, 9, 10 সবাই আমাদের ওই ওয়েবসাইট থেকে তখন হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করে পরে জমা দিত। আমরা কোনোদিনও তাদের কাছ থেকে বিন্দুমাত্র চার্জ করিনি। লাস্ট কিছুদিনে যদি তোমার কথা বলি, আমি যখন এই স্ক্রিনশটটা তুলেছি তখনও 16 জনের মতন অ্যাক্টিভ ইউজার ছিল, মানে স্ক্রোল করে পরে ওয়েবসাইটে দেখছে। কিছুদিনের মধ্যে প্রায় 494, মানে 4,94,000 জন ভিউ করে গিয়েছে কিছু না কিছু ওয়েবসাইটকে। লাস্ট কিছুদিনের মধ্যে আমাদের 1 মাসের মধ্যে 48,000 জন অ্যাক্টিভ ইউজার ছিল, মানে 48,000 জন স্টুডেন্ট ছিল যারা এখান থেকে এই ওয়েবসাইটটার থেকে পড়াশোনা করছে। আমরা শুধুমাত্র ইউটিউবে সীমাবদ্ধ নেই, আমরা শুধুমাত্র অ্যাপে সীমাবদ্ধ নেই। আমি বুঝি না যে আমরা আমাদের সামর্থ্য মতো একটা অ্যাপ লঞ্চ করেছি যেখানে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবো। অবভিয়াসলি আমরা কলেজ প্রেডিক্টর বলে একটা সেকশন লঞ্চ করেছি যেখান থেকে প্রচুর স্টুডেন্ট হেল্প পায়। বারবার ধরে আমাদেরকে একটাই কথা শুনতে হয় যে অ্যাপেরটা কি আমরা ডেটা চুরি করিনি, মানে এটা পাঁঠা ছাড়া কেউ বলবে না। যদি কোনো একটা অ্যাপ ডেটা চুরি করতো তাহলে সেই অ্যাপটা কোনো দিনও জীবনে গুগল প্লে স্টোরে জায়গায় পেত না। গুগল প্লে স্টোরের প্রাইভেসি পলিসির মধ্যে এটা লেখাই থাকে যে তুমি যখন লগ ইন করবে, তোমার লগ ইনের জন্য তোমার ইমেল আইডি দিয়েও তুমি লগ ইন করতে পারো, বা তোমার মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারো, তোমার নাম দিতে হবে, ব্যাস তাহলে যাবে। তোমার মোবাইল নাম্বার আর নামটা শুধুমাত্র নেওয়া হয়। যদি আজকে আমরা ডেটা চুরি করছি, তাহলে আজকে ফিজিক্সওয়ালার মতন এত বড় প্ল্যাটফর্ম, আনএকাডেমির মতন এত বড় প্ল্যাটফর্ম, আড্ডা 24/7-এর মতন এত বড় প্ল্যাটফর্মরা কত ডেটা চুরি করছে ভাবো। তাহলে তারা তো আজকে এত ডেটা চুরি করবে, তোমার মোবাইলের সব ছবি নিয়ে পরে বাজারে বিক্রি করে দিলে তোমাকে ব্ল্যাকমেল করতে পারবে। জীবনে কোনোদিনও করতে পারবে না কোনো অ্যাপ। সেই অ্যাপটা গুগলে জায়গায় পাবে না। সেই অ্যাপটা গুগলে যদি এরকম করারও চেষ্টা করে, ইনস্ট্যান্ট সেই অ্যাপটা গুগল থেকে হেঁটে যাবে। সব কিছুর একটা সিস্টেম আছে। ছাত্রছাত্রীকে বোকা বানিয়ে দিলেই হলো না যে তোমাদের ডেটা চুরি করছি বা এই চুরি করছি। অ্যাপটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সব কিছু সাজানো গোছানো থাকে, স্টুডেন্টদের পেতে সুবিধা হয়। সেই অ্যাপটাকে নিয়ে এত বিরোধিতা আমি বুঝতে পারি না। কেন বিরোধিতা? আজ 80,000-এর উপর স্টুডেন্ট আমাদের অ্যাপটা ইনস্টল করে রেখেছে, তারপরেও সেই এখানে আমাদের 4.8-এর মতন রেটিং আছে,
2000 জন স্টুডেন্টের কাছাকাছি রেটিং দিয়েছে। কেন দিয়েছে? নিশ্চয়ই তারা কিছু না কিছু একটা পেয়েছে সেই অ্যাপটার ভিতরে, তাদের কিছু না কিছু উপকারে এসছে অ্যাপটা, তার জন্য সেই রেটিংটা দিয়েছে। আজকে কেন অ্যাপটাকে নিয়ে এত দুর্নাম করা হয় আমি সেটাও বুঝতে পারি না। আচ্ছা, আমাদের কুপন কোডেও তার নাকি অসুবিধা, যে আমরা সারা বছর ধরে নাকি কুপন কোড দিয়ে যাই, অফার দিয়ে যাই। আমার কোচিং, আমার কোর্স, আমার একটা ইউটিউব চ্যানেল, আমি পড়াচ্ছি, আমি কখন কি অফার দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেমন একটা চ্যানেলের ভিডিও ছাড়াটা সময়টা যেমন তার ব্যক্তিগত ব্যাপার, কখন ভিডিও ছাড়ার সময় হবে সেটা যেমন তার ব্যক্তিগত ব্যাপার, তেমন আমি কখন কি অফার দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এই বিষয়ে বলে রাখি, আজ থেকে শুরু করে পরে আজীবনের জন্য সিডিএতে প্রতিটা কোর্সে তুমি যদি ড্রাকুলা কুপন কোডটা লাগাও 100 টাকা অফ পাবে। এই ভিডিওতেও আমি কুপন কোডের প্রমোশন করব, কিছু করার আছে। যারা গরিব ছেলেমেয়ে রয়েছে তারা যদি 100 টাকা অফ পেয়ে যায়, এখান থেকে ড্রাকুলাটা বসে করলে তুমি 100 টাকা অফ পাবে, তাহলে সেটা তাদের বেনিফিট। আমরা নাকি রক্ত চুষছি। আমি ছোটবেলার থেকে এত টিচারের কাছে পড়েছি, একটা ফিজিক্সের টিউশন পড়তাম, কেমিস্ট্রির টিউশন পড়তাম, প্রতিটা টিউশনে ব্যাচে পড়তে যেতাম, এত স্টুডেন্টের মধ্যে 400 টাকা করে পার সাবজেক্ট আমাকে নিত। আমার গোটা মাসে 5টা সাবজেক্ট পড়তে গিয়ে পরে ওখানে 2000 টাকা বেরিয়ে যেত। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে আমরা 2999 টাকায় গোটা বছরের জন্য পড়াই, সেটা আজকের থেকে 2899 হয়ে গেল জেনপাস ইউজির জন্য। আর 1899 যেটা এএনএম জিএনএম ছিল সেটা 1799 টাকা হয়ে গেল। ওকে, তাহলে একটা এইচএস লেভেলের 5টা সাবজেক্ট পড়তে 1 মাসে আমাদেরকে 2000 টাকা খরচা করতে হতো, সেটা আমি গোটা বছরের জন্য সেই টাকাটা নিচ্ছি। আমি কিভাবে সেখান থেকে রক্ত চুষছি বা স্টুডেন্টদের টাকা নিয়ে পড়ে কিছু স্টুডেন্টকে লুট করে নিচ্ছে আমি বুঝতে পারলাম না। একটা সাবজেক্ট পড়তে গিয়ে পরে আমরা ছোটোবেলাতে আমিও এত টাকা লস করেছি, এত টাকা দিয়েছি, এখন তো আরও বেশি বেশি করে টাকা নেই। আমি শুনেছি আমার অন্যান্য যে স্টুডেন্টরা পড়ে অফলাইনে, যে একজন টিচার 500 টাকা করে নেয়। ইভেন আমি অফলাইনেও যে ব্যাচ পড়াই, আমি কোনোদিনও কাউকে জোর করি না যে তোমাকে টাকা দিতে হবে, তোমার দেওয়ার সামর্থ্য তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই, কোনোদিনও জোর করি না আমি। অনেক স্টুডেন্ট আছে অফলাইনে আমার কাছে বিনা পয়সাতেও পড়ে। আচ্ছা, তো এই ড্রাকুলা কুপন কোড সবার জন্য এক্সক্লুসিভ কুপন কোড, সব কোর্সে 100 টাকা করে অফ পাবে। আচ্ছা, আমার যোগ্যতা নিয়ে কিছু কোশ্চেন উঠেছিল যে আমার নাকি শিক্ষাগত যোগ্যতা নেই। সেই শিক্ষাগত যোগ্যতার আগে দেখায়, একটা স্টুডেন্টের শিক্ষাগত যোগ্যতা শুরু হয় আমি মনে করি 10 বা 12-এর রেজাল্ট থেকে। আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 482 মার্কস পেয়েছিলাম, এইচএস যে বছর আমি দিয়েছিলাম। আমার র্যাঙ্ক হয়েছিল 11th। আমি ডিস্ট্রিক্টের মধ্যে 5th র্যাঙ্কে ছিলাম। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার র্যাঙ্ক হয়েছিল 11th। যে 10th র্যাঙ্ক করেছিল তার স্কোর হয়েছিল 483 স্কোর হয়েছিল। আচ্ছা, আজকে তথাকথিত বায়োলজি স্যারকেও বলে রাখি যে আমি যে বায়োলজি সাবজেক্টেও পর্যন্ত 100-তে 100 পেয়েছিলাম। আমি যদি চাই আজকে বায়োলজিও পড়াতে পারবো, কারণ আমার সেই যোগ্যতাটা আছে যে এইচএস লেভেলে আমি 100-তে 100 পাওয়া মানে গোটা বায়োলজিকে গুলে জল খেয়ে নেওয়া। আচ্ছা, আমার আর কি যোগ্যতা আছে? ম্যাথামেটিক্সে 100-তে 100 পেয়েছিলাম। আমি বায়োলজি, ম্যাথামেটিক্স দুটো সাবজেক্ট থেকে 100-তে 100 পেয়েছিলাম। 100-তে 99 পাওয়ার, 100-তে 100 পাওয়ার মধ্যে আকাশ থেকে জমিনের পার্থক্য। কারণ এটা বোঝায় যে এই স্টুডেন্টটার 100% অ্যাকুরেসি, কোনো কিছু ভুল করে দিয়ে আসেনি। তাহলে এই যে এই স্কোরগুলো, কারণ আমি এটা কেন আজকে দেখালাম, আমার এইচএসের মার্কসটা কেন দেখালাম, আমি পরে আরও দেখাবো অবভিয়াসলি। কারণ আমি এখন এইচএসের সাবজেক্ট পড়াচ্ছি। আমি কি সাবজেক্ট পড়াই? এখন এইচএসের সিলেবাসটাই পড়াই। আমি যদি এইচএসে নিজে যদি ভালো স্কোর না করতে পারলাম, তাহলে আমার শিক্ষাগত যোগ্যতা কোথায়? আমি নিজে এইচএসে এই জায়গা থেকে উঠে পড়ে এসেছি, র্যাঙ্ক হোল্ডার ছিলাম, 11th র্যাঙ্ক করেছিলাম, 100 মার্কস ম্যাথও পেয়েছিলাম, 100 মার্কস বায়োলজিতে পেয়েছিলাম। কিছুজন আবার বলে এটা দেখে বলে নাকি জালি। আচ্ছা, রোল নাম্বারটা দেখিয়ে দিই, রোল নাম্বার থেকে দেখে নেবে, সার্চ করে জালি কি জালি নয়। এই যে এখানে রোল নাম্বারটা রয়েছে, দেখবে নিজেরাই জালি কি জালি নয়। আচ্ছা, এরপর আমি কোথায় যাব? কলেজে যাব। সেই কলেজে যাওয়ার পরে নিশ্চয়ই আমাকে দেখাতে হবে যে আমি তো মানে সবসময়ের জন্য ভালো স্টুডেন্ট ছিলাম বা সবসময়ের জন্য আমার যোগ্যতাটা সেম ছিল। আচ্ছা, দেখে নাও একটু। এটা হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, যেখানে 10 CGPA এর মধ্যে 9.26, 9.64 পেয়েছিলাম, যেটা YGPA 9.45 হয়েছিল ফার্স্ট ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারে যদি তুমি চলে যাও, সেকেন্ড ইয়ারে দেখো 9.40 আর 9.44 পেয়েছিলাম, YGPA হয়েছিল 9.42 YGPA হয়েছিল। আচ্ছা, থার্ড ইয়ারে যদি তুমি চলে যাও, থার্ড ইয়ারে গিয়ে পরে 9.42 আর 8.51 পাবে, তো YGPA হয়েছিল 9.02। আর এইখানে যদি তুমি চলে যাও লাস্ট ইয়ারে 9.39 আর 9.21 CGPA হয়েছিল, YGPA হয়েছিল 9.30। যদি তুমি ডিগ্রি মানে ডিজিপিএ যদি দেখতে চাও, ডিজিপিএতে 9.27 আমার ডিজিপিএ ছিল। একটা স্টুডেন্ট কন্টিনিউয়াসলি 8টা সেমিস্টারের মধ্যে 7টা সেমিস্টারে 9 CGPA এর উপরে নাম্বার পেয়ে এসেছে। একটা মাত্র সেমিস্টার ছিল যেটাতে 8.52 CGPA এসেছিল, বাদ বাকি ইচ অ্যান্ড এভরি সেমিস্টারে আমি 9 CGPA এর উপর নাম্বার পেয়েছি। চারটিখানি ব্যাপার নয় এটা পাওয়া।
দুবার আমি কলেজের মধ্যে টপ ছিলাম, সেইটা আমি আজকে নিতে ভুলে গেছি। একবার 4th র্যাঙ্ক করেছিলাম, একবার 9th র্যাঙ্ক করেছিলাম। গোটা কলেজের মধ্যে শুধুমাত্র আমার ডিপার্টমেন্টে নয়, প্রায় 1000 জন স্টুডেন্ট ছিল, যে স্টুডেন্টের মধ্যে আমি ছিলাম 4th র্যাঙ্ক একবার করেছিলাম ফার্স্ট ইয়ারে, আর সেকেন্ড ইয়ারে 9th র্যাঙ্ক করেছিলাম। তারপর আমি ইউটিউব জার্নিতে চলে আসি, আমি পড়াশোনার দিক থেকে একটু ডিটাচ হয়ে যাই। তার জন্য দেখবে 3rd ইয়ারে গিয়ে আমার 8.52 একটা সিজিপি নাম্বার এসেছিল, কারণ আমি ইউটিউবে একটু বেশি ফোকাস করে পেয়েছিলাম, পড়াশোনা করতাম না। আচ্ছা, এইচএস পরীক্ষা দেওয়ার পর তোমরা জানো বিভিন্ন কলেজের অ্যাডমিশন হয়। আমি যাদবপুর ইউনিভার্সিটির যে তোমার অ্যাডমিশন হয়, সেইখানে আমার র্যাঙ্ক হয়েছিল 3টা সাবজেক্টেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, 3টে সাবজেক্টে আমার 72, 71 আর 91 র্যাঙ্ক হয়েছিল। আমি যদি চাইতাম আজকে আমি যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতে পারতাম, আরামসে আমি রাজার মতন গিয়ে পড়ে পড়তে পারতাম, কিন্তু আমার সেদিকে ইচ্ছা থাকেনি। আমার ইচ্ছা ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাকে ভালো লাগতো, আমি টেকনোলজি সম্পর্কে আমার খুবই ন্যাক ছিল, বা টেকনোলজি সম্পর্কে আমি ইন্টারেস্টেড ছিলাম, তার জন্য আমি টেকনোলজি নিয়ে পড়তে গিয়েছিলাম। তো এরপর এটা পড়ে আমি নাকি আমার ডিগ্রির যথোপযুক্ত ব্যবহার করতে পারিনি। এটা হলো আমার LOI অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট, অর্থাৎ তুমি একটা কোম্পানিতে চাকরি যদি পাও, সেই চাকরি পাওয়ার জন্য কোম্পানি তোমাকে একটা অফার লেটার দেয়। সেই অফার লেটারটা কি দিয়েছিল, কগনিজেন্ট কোম্পানির থেকে আমি পেয়েছিলাম। কত তারিখে পেয়েছিলাম? 2022-এর 25শে নভেম্বর আমি চাকরি পেয়েছিলাম। সেখানে কিসে পেয়েছিলাম? প্রোগ্রাম অ্যানালাইটিক্স ট্রেনিংতে আমি চাকরি পেয়েছিলাম। কত টাকা স্যালারি ছিল তখনকার সময়? 4,01,988 টাকা স্যালারি হয়েছিল। এই সেম পদে আমার যতজন বন্ধু আছে, ততজন বন্ধু আজকে 6 লাখ টাকার মতন প্যাকেজে চাকরি করে। প্রাইভেট সেক্টরে এরকমই হয়, অনেক তাড়াতাড়ি তোমার গ্রোথ হয়। মানে আমি যদি আজকে চাকরি করতে যেতাম, 50,000 টাকা করে আমার প্রতি মাসে বেতন ছিল, কিন্তু এইটা 2022 সাল থেকে আমি ঝুলিয়ে রেখেছিলাম। 2022 সাল থেকে আমাকে কিছু মাস অন্তর অন্তর কোম্পানির থেকে মেল করা হতো যে আপনি কি জয়েন করতে চান, আপনি কি জয়েন করতে চান, আপনার ভেরিফিকেশন কমপ্লিট করুন। লাস্ট আমার বাড়ির লোক বলেছিল যে দেখ জয়েনটা করে যা, তখন আমি পর্যন্ত মানিনি যে না, আমার ছোটোবেলার থেকে আমার পড়াতে ভালো লাগে, আমি সবাইকে এখানে পড়াচ্ছি, আমার পড়ানোর ইচ্ছে, আমি পড়াবো। আমাকে লাস্ট তবুও জোর করে আমার বাবা মা হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট করেছিল। লাস্ট জয়েনিংয়ের ডেট অফ জয়েনিং ছিল 8 ফেব্রুয়ারি 2024। 2022 থেকে 2024 পর্যন্ত আমার কাছে এই অফারটা ছিল। আমি যদি চাইতাম যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে আমি চাকরিতে যোগদান করতে পারতাম। ইভেন আমার কাছে এই মুহূর্তে এমনই কন্ট্যাক্টস আছে, আমার যতজন ব্যাচমেট আছে তারা এত ভালো জায়গাতেই আছে। আমি যদি চাই, বা আমার যারা সিনিয়র আছে, আমি যদি চাই, আমি রেফারেন্স দিয়ে পরে যে কোনো টাইম 2 মাসের মধ্যে একটা কোম্পানিতে ঢুকে যেতে পারবো, অনেক টাকা স্যালারি পেয়ে যাবো। তো আমি কোথায় কি করছি, আমি কোথায় চাকরি পাবো কি না পাবো, আমার কাছে যে রেফারেন্স আছে সেটা তুলনাও করতে পারবে না। আমি যদি চাই 1 মাসের মধ্যেও আমি একটা ভালো কোম্পানিতে চাকরিতে ঢুকে যাবো। শুধুমাত্র আমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র রেফারেন্সের মারফত আমি ঢুকে যাবো। কারণ ওখানে যারা এমপ্লয়ি তারা রেফারেন্সে আমাকে দিয়ে দেবে। আমার কাছে এমনও কন্ট্যাক্ট আছে, কিচ্ছু করতে হবে না, আমি একটা 6 লাখ টাকার প্যাকেজ আরামসে ঢুকে যেতে পারবো। কিন্তু আমার ইচ্ছে সেদিকে যাওয়ার নেই, আমার স্টুডেন্টকে পড়ানোর ইচ্ছে, আমার ইচ্ছে এইদিকে একটা বাংলা শিক্ষার জন্য, বাংলার ছেলেদের জন্য কিছু একটা করবো, তার জন্য আমি এইদিকেই আছি, আমি ওইদিকে যেতে চাই না। কোথায় দিয়েছিল? চেন্নাইয়ে দিয়েছিল, এই হচ্ছে অ্যাড্রেস, এখানে হচ্ছে আমার ডেট অফ জয়েনিং ছিল 8ই ফেব্রুয়ারি, কিন্তু আমি যাইনি, কারণ তখন আমাদের জেনপাসের জিএনএমের ব্যাচ চলছে, লাস্টের দিকে, লাস্টের মুহূর্ত, পড়াশোনায় অনেক বেশি তোমাদের ক্ষতি হয়ে যাবে, আমার যাওয়ারও ইচ্ছে থাকেনি, তাছাড়া তোমাদেরকে ছেড়ে পড়ে যাওয়ারও ইচ্ছে থাকেনি, তার জন্য আমি যাইনি, জয়েন করিনি। আমি এই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আমি যদি চাকরিটা 2022 সালে জয়েন করে নিতে চাইতাম, তাহলে আজকে আমার 6 লাখ টাকা স্যালারি হতো মাসে। যদি আমি চাইতাম বছরে 6 লাখ এলপির একটা স্যালারি আমি পেতাম। আচ্ছা, লাস্ট একটাই কথা বলবো, এগুলো আশা করি আমার যোগ্যতা বিচারের জন্য বা কিছুর জন্য যথেষ্ট, যদিও আমি পরবর্তী সময়ে আরও নিজেকে যোগ্য করার চেষ্টা করব। কোনোদিনই কোনো মানুষ পারফেক্ট নয়, সবাই ইমপারফেক্ট। তো আমিও নিজেকে চেষ্টা করছি, নিজে আরও ডিগ্রি উপার্জন করার চেষ্টা করছি। আমার কাছে আরও অনেক ডিগ্রি আছে, আমি NPTEL করেছি, সোয়াম থেকে অনেক ডিগ্রি বানিয়েছি, প্রচুর আমার কাছে ডিগ্রি আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে কোর্সগুলোর কোনোদিনও তোমরা নামও শুনোনি, এমন টেকনোলজির কোর্স আমার করা আছে, যেগুলো আমি চাইলে, আমি যদি দেখাই আজকে আমি অনেক ভালো জায়গাতেও চলে যেতে পারবো। কিন্তু আমি তবুও চাই, আমি নিজে এখনও পর্যন্ত আমার ইচ্ছে আছে যে আমি নিজে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবো। সেই মাস্টার ডিগ্রিটা আমার ইচ্ছে যে আমি নিজের টাকাতে কমপ্লিট করবো। তার জন্য আমি এই মুহূর্তে যতটা সম্ভব নিজের থেকে উপার্জন করি। 1 বছর বা 2 বছর পরে হলো আমি MBA করতে যাব, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পরে সেখান থেকেই আসবো, ঠিক আছে। লাস্ট একটাই কথা বলবো, CDA আমাদের বিশ্বাস, সবার কাছে বিশ্বস্ত ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, সকলেই আমরা বলে থাকি, সত্যের পথে থেকো, সত্যের পথ থেকো, সৎ পথে থেকো, স্বপ্ন পূরণ একদিন তোমার হবেই হবে। কেউ তোমাকে স্বপ্ন পূরণে আটকাতে পারবে না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।